হঠাৎ করেই সাউথ কোরিয়া শহরে কুখ্যাত একদল ডাকাত মাথা চাড়া দিয়ে উঠেছে। তারা বেপরোয়াভাবে পুরো শহরে তাণ্ডব চালিয়ে একের পর এক ব্যাংক ডাকাতি শুরু করে। ডাকাতদের তাণ্ডবে পুরো শহর জুড়ে আতঙ্ক বেড়েই চলেছে। এমন অবস্থায় ডাকাতদের ধরতে দায়িত্ব দেওয়া হয় গোয়েন্দা বিভাগের স্পেশাল ফোর্সকে। এরপরে শুরু হয় ডাকাত ভার্সেস গোয়েন্দা ফোর্সের টান টান উত্তেজনার চোর পুলিশ খেলা। শেষ পর্যন্ত স্পেশাল ফোর্স ডাকাতদের ধরতে পারবে নাকি ডাকাতেরা আরও বেপরোয়া হয়ে উঠবে, জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। এমনই চোর পুলিশের মাস্টার প্ল্যান নিয়ে আজকের মুভি কুল ডাইস। সিনেমার শুরুতে সাউথ কোরিয়ার একটা মেট্রো স্টেশন দেখানো হয়। প্রথমে আমরা জেমস নামের একজন লোককে দেখতে পাই যে ফোনে কথা বলছিল, আর সুক নামের একজন মেয়েকে একটু ধাক্কা দিয়ে পাশ কেটে সে বেরিয়ে যায়। অন্যদিকে হাং নামের আরেকজন যাত্রী একটা স্টেশনে নামতে গেলেই সে একজন মহিলার সাথে ধাক্কা খায়। সেখানে হাংয়ের হাত থেকে একটা পেপার নিচে পড়ে যায়, আর ঘটনাটি একটু দূর থেকে সুক নামের এই মেয়েটি দেখছিল। এরপর হাং একটা স্টেশনে নেমে গেলে সুক তার পিছু নিতে থাকে। হাং সেখান থেকে একটা রেস্টুরেন্টে ঢুকলে সুক সেখানেও এসে পড়ে। সুক হাংকে সবসময় ফলো করে আসছে, আর রেস্টুরেন্টে এসেও সুক দূর থেকে হাংকে ফলো করতে থাকে। অন্যদিকে জেমস নামের সেই লোকটি ট্রেন থেকে নেমে একটা বিল্ডিংয়ের পাশে এসে অপেক্ষা করছিল। এভাবে অপেক্ষার পর সেখানে একটা সিসিটিভি ক্যামেরার উপর যখন সূর্যের আলো পড়ে, তখনই জেমস ওখানের একটা গাড়িতে এসে সে একটা বোমা সেট করে রেখে দেয়। অন্যদিকে কোরিয়া শহরের অনেক বড় একটা ব্যাংক দেখানো হয়। সেখানে প্রতিদিনের মতো আজকের ব্যাংকের কার্যক্রম ঠিকঠাক মতোই চলছিল। অপরদিকে ওই জেমস ব্যাংকের পাশে একটা বিল্ডিংয়ে এসে ওই ব্যাংকের আশেপাশের সবকিছু পর্যবেক্ষণ করতে থাকে। আসলে জেমস ছিল একজন কুখ্যাত ব্যাংক ডাকাত, আর আজকে এই ব্যাংকটি সে ডাকাতি করবে। আর জেমসের বাকি সদস্যরাও ব্যাংকের আশেপাশে এসে প্রস্তুতি নিতে থাকে। এরপর জেমস তার ব্যাগে রাখা ওয়্যারলেস ডিভাইসটি কানেক্ট করে তার সকল সদস্যের সাথে যোগাযোগ করতে থাকে। এরপরে ব্যাংকের পাশে ওই বিল্ডিংটায় একটা গাড়িতে বিস্ফোরণ ঘটে। মানে জেমস এর আগে যেই গাড়িতে বোমা সেট করেছিল, যার কারণে ফায়ার সার্ভিস এবং পুলিশ সহ সকলের নজর পড়ে যায় ওই গাড়ি বিস্ফোরণ বিল্ডিংয়ে। আর এই ফাঁকে ডাকাত দল ব্যাংকের ভেতরে প্রবেশ করতে থাকে, আর তাদের মধ্য থেকে আগে একজন গ্রাহক সেজে ওই ব্যাংকের মধ্যে বসেছিল। এরপর তারা ব্যাংকের সবাইকে গান পয়েন্টে নিয়ে সমস্ত টাকাগুলো ব্যাগে ভরতে থাকে। এই ডাকাতির জন্য তাদের হাতে মাত্র কয়েক মিনিট সময় নির্ধারণ করা ছিল, কিন্তু তাদের একজন ডাকাত অতিরিক্ত লোভ করে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও আরও কিছু টাকা পার্সোনালভাবে সে তার ব্যাগে ভরতে থাকে। এদিকে পুলিশ খবর পেয়ে ব্যাংকের দিকে আসতে থাকে, আর অন্য ডাকাতেরা ততক্ষণে বাহির হয়ে এসে তাদের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করতে থাকে। অবশেষে ওই ডাকাতটি ব্যাংক থেকে অতিরিক্ত টাকাগুলো নিয়ে বের হলে তারা অনেক ঝুঁকিপূর্ণভাবে সেখান থেকে পালাতে থাকে। আর তাদের এই টাইম লসের জন্য পুলিশেরাও তাদের পিছু নিয়ে ফেলেছে। আর পাশের ওই বিল্ডিং থেকে জেমস সবকিছু পর্যবেক্ষণ করে আর তাদের বিভিন্ন নির্দেশনা দিতে থাকে। এরপরে ডাকাতের আরেকজন সদস্য যে ব্যাংকের বাইরে অবস্থান নিয়েছিল, সে একটি বড় ট্রাক এনে পুলিশের গাড়ির সামনে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দেয়। এরপর সে অপর পাশের দরজা দিয়ে পালিয়ে যায়। এতে পুলিশের গাড়িগুলো সেখানে ধাক্কা লেগে সবাই আহত হয়ে পড়ে, আর এই ফাঁকে ডাকাতগুলো সেখান থেকে সফলভাবে পালিয়ে যায়। অন্যদিকে সুক যখন রেস্টুরেন্টে বসে হাংকে ফলো করছিল, তখন হাং নিজেই সুকের কাছে এসে বসে। তখন সুক সেখান থেকে চলে যেতে চাইলে হাং তাকে হালকা আঘাত করে মাটিতে ফেলে দেয়। এরপর হাং পরিচয় দেয় যে সে একজন স্পেশাল ক্রাইম অফিসার, আর সুক নিজেও গোয়েন্দা বিভাগে নতুন জয়েন করেছে এবং তার প্রথম পরীক্ষামূলক কাজ ছিল হাংকে গোপনে ফলো করা, আর সেটি যেন হাং বুঝতে না পারে। তবে হাং সেটি বুঝে যাওয়ায় সে জানতে চায় আজকে সারাদিন সে কি করেছে। তখন সুক এক এক করে সব বলে দেয়। হাং কখন কোন ট্রেনে উঠেছে, কত নম্বর কামরায় ছিল এবং কি করেছে সব ডিটেল বলে দেয়। তখন সুক হাংয়ের একটা ব্যাপার ধরতে পারে না, সেটি হলো হাং ট্রেনে যখন একটা মহিলার সাথে ধাক্কা লেগেছিল তখন সে একটা পেপার ট্রেনে ফেলে এসেছিল, আর সুক এটা খেয়াল করে না। তখন হাং বলে গোয়েন্দা বিভাগে কাজ করতে হলে তোমাকে যে কোনো মিশনের খুঁটিনাটি সবকিছু খেয়াল রাখতে হবে এবং আরও সতর্ক থাকতে হবে, এছাড়া যে কোনো সময় তুমি বিপদে পড়বে। তখন সুক অনেক টেনশন করতে থাকে, কারণ তার চাকুরিটা এখনও স্থায়ী হয়নি। সুক ভাবে তাকে হয়তো স্থায়ীভাবে নিয়োগ করাই হবে না। কিন্তু হাং সেখান থেকে যাওয়ার পর সুক দেখে টেবিলে হাং একটা কাগজ রেখে গেছে, আর সেটাই লেখা ছিল তাকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হলো। তখন সুক অনেক খুশি হয়। অন্যদিকে দেখা যায় ওই ডাকাতের একটা জায়গায় এসে টাকাগুলো ভাগাভাগি করে নিচ্ছে। তখন তাদের লিডার জেমস তাদের মধ্য থেকে একজনকে প্রচণ্ড মারতে থাকে, কারণ সে ডাকাতির দিনে অতিরিক্ত লোভ করতে গিয়ে কিছু সময় নষ্ট করেছিল, আর তার জন্যই পুলিশের হাতে সকলে ধরা পড়ার সম্ভাবনা ছিল। এজন্য হাং তাকে মারতে মারতে একদম মেরেই ফেলে এবং বাকিদের ভবিষ্যতে এমন কাজ করতে নিষেধ করে। এরপর জেমস তার বসের সাথে গিয়ে দেখা করে। তার কাছেই জেমস অনেক ছোটবেলা থেকেই এসব ডাকাতির কাজ শিখেছে। তার বস জেমসকে অনেক কঠোর এবং চালাকভাবে গড়ে তুলেছে। এরপর হাং তাদের অফিসে বাকি টিম মেম্বারদের সাথে নিয়ে ওই ডাকাতদের সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালিয়ে যায়। তারা শহরের সমস্ত সিসি ক্যামেরাগুলো চেক করে, কিন্তু কোথাও তেমন কোনো সন্দেহভাজন কাউকেই পায় না। আর যেই গাড়িতে জেমস ডাকাতির আগে বিস্ফোরণ ঘটিয়েছিল, সেই জায়গার ক্যামেরাগুলোতেও সূর্যের তীক্ষ্ণ আলো পড়ে স্পষ্ট দেখা যাচ্ছিল না।
তবে তারা অনেক চেষ্টা করে ওই দিন রাস্তায় যে ট্রাক দিয়ে পুলিশের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল তাকে তারা শনাক্ত করতে পারে। তার নাম ছিল কিম। এরপর তারা কিমকে ধরার প্ল্যান করে, কারণ তাকে ধরতে পারলেই বাকি সদস্যদের ধরা যাবে। আর হাং বাকি টিম নিয়ে কয়েকটা গ্রুপে ভাগ করে। তারা বিভিন্ন জায়গায় ছদ্মবেশে কিমকে খুঁজতে বেরিয়ে পড়ে। খুঁজতে খুঁজতে হঠাৎ সুক কিমকে দেখতে পায়। এরপর তাদের মধ্যেও একজন কিমকে পেছন থেকে ফলো করতে করতে গিয়ে দেখে যে ওটা কিম ছিল না, আসলে লোকটি দেখতে কিমের মতোই ছিল। এরপর দেখা যায় জেমস তার দল নিয়ে আরেকটা জায়গায় চুরির জন্য প্রস্তুতি নিচ্ছে। জেমস পাশের একটি বিল্ডিং থেকে তাদের ডিরেকশন দিতে থাকে এবং কিম বাইরের রাস্তায় থেকে বিভিন্ন ইনফরমেশন দিতে থাকে। এরপর তারা সেখানেও সফলভাবে চুরি সম্পন্ন করে। তো জেমস যেই বিল্ডিং থেকে তাদের ডিরেকশন দিচ্ছিল ঠিক তার পাশের আরেকটা বিল্ডিং থেকে একজন লোক জেমসের ছবি তুলে নেয়। আর জেমস সেটি দেখতে পেলে সে ওই বিল্ডিংয়ে এসে ওই লোকটিকে ওখানেই মেরে ফেলে। এরপর জেমস তার বসের কাছে আসলে তার বস তাকে আরেকটি চুরির মিশন দেয়। কিন্তু জেমস আর এসব চুরির কাজ করতে চাইছিল না, সে বাকিটা জীবন একটু শান্তিতে কাটাতে চায়। এরপর সে বসের কথায় রাজি না হয়ে সেখান থেকে চলে যায়। তারপর যখন সে গাড়িতে ওঠে ঠিক তখন একটা লোক তার উপর আক্রমণ করে। লোকটির হাত থেকে জেমস কোনো রকমের রক্ষা পায়। তবে জেমস ভাবে যে সে যদি তার বসের কথা মতো না চলে তাহলে আবারও তাকে মেরে ফেলার জন্য হামলা করা হবে। তাই সে উপায় না পেয়ে তার বসকে এসে জানায় এটাই তার শেষ কাজ, এরপর সে আর কোনো ধরনের চুরি করবে না। অন্যদিকে হাং এবং তার টিম মিলে বেশ কয়েকদিন ধরে তারা কিমকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু তারা কোনো মতেই কিমের সন্ধান পাচ্ছে না। তারা অনেকটা এলোমেলোভাবে খোঁজাখুঁজি শুরু করে দেয়। এরপর সুক তাদের ওই শহরের ম্যাপ দেখছিল। এমন সময় হঠাৎ তার মাথায় একটি আইডিয়া আসে। সুক হাংকে বলে, দেখো, আমরা যে ক্যামেরাতে কিমকে দেখতে পেয়েছি সেটির আশেপাশের আর অন্য কোনো ক্যামেরাতেই কিন্তু তাকে আর পরবর্তীতে দেখা যায়নি। মানে যেই এরিয়াগুলোতে ক্যামেরার ফোকাস পড়ে না, কিম সেই এরিয়াগুলো দিয়ে চলাচল করছে, যার কারণে তারা কিমকে আর কোনো ক্যামেরাতেই দেখতে পায় না। তো কিম যেখানে ওই গাড়িটি অ্যাক্সিডেন্ট ঘটিয়েছিল তারা ওই এলাকার আশেপাশে কিমকে খুঁজতে থাকে। এভাবে খুঁজতে খুঁজতে সুক একসময় পেছন থেকে কিমের মতো একজনকে দেখে তার পিছু নেয়। কিন্তু সুক এবারও শিওর হতে পারছিল না যে ওটা কিম কিনা। আর হঠাৎ কিম কেনাকাটা করার জন্য পাশের একটা সুপার শপে ঢুকে যায়। আর সেখানে ছদ্মবেশে থাকা হাংয়ের একজন টিম মেম্বার কিমকে দেখে তাদের সবাইকে জানিয়ে দেয় যে এটাই কিম। এরপর আবারও সুক তার পিছু নেয়। এরপর সে কিমের সাথে একটা লিফটে ওঠে। কিম যেন তাকে দেখে কোনো সন্দেহ না করে এজন্য সুক সেখানে তাকে বিভিন্নভাবে না চেনার ভান করতে থাকে। এভাবে সুক কিমের বাসা পর্যন্ত চলে আসে। আর যখনই কিম লিফট থেকে নামবে তখনই সুক সেখানে ইচ্ছে করে কিছু কয়েন ফেলে দিয়ে খুঁজতে থাকে। আর এই ফাঁকে সুক কিমের ফ্ল্যাটে রুম নম্বরটি দেখে নেয়। এরপরেই সেখানে হাংয়ের টিমের আরেকজন এসে ওই লিফটের বাটন থেকে কিমের ফিঙ্গারপ্রিন্টটি সংগ্রহ করে। এরপর কিমের রুমের আশেপাশে কয়েকটি সিসি ক্যামেরা বসিয়ে দেয় যাতে তারা সবসময় কিমকে নজরদারিতে রাখতে পারে। তো সুক হাংকে বলে, আমরা তো কিমের খোঁজ পেয়ে গেলাম, তাহলে তাকে গ্রেপ্তার করছি না কেন? তখন হাং জানায় তাকে আগেই গ্রেপ্তার করলে বাকি ডাকাতেরা সবাই সতর্ক হয়ে যাবে, তখন আসল ডাকাতকে ধরাটা কষ্টসাধ্য হয়ে যাবে। আর দ্বিতীয়বার যে ডাকাতি ঘটেছিল সেই সময় জেমসের ছবি তোলার জন্য যেই লোকটি খুন হয়েছিল সেটি পর্যবেক্ষণ করার জন্য হাং এবং তার টিম সেই বিল্ডিংয়ে আসে। হাং সেখানে আন্দাজ করে ওই বিল্ডিংয়ের ছাদ থেকেই ওই এরিয়ার সবকিছু ভালোভাবে দেখতে পাওয়া যায়। হাং এবার ক্লিয়ার হয় যে তাদের মধ্যেই একজন লিডার আছে যে সবসময় এমন বিল্ডিংয়ে পজিশন নিয়ে বাকি ডাকাতদের ডিরেকশন দিত। তো অন্যদিকে সুক সেই কিমের বাড়িতে লাগানো ক্যামেরার মনিটরে বসে সবসময় তাকে পর্যবেক্ষণ করতে থাকে। এমন সময় একটা মেয়ে কিমের বাড়ির একটা ডাস্টবিনের ব্যাগ ময়লা ফেলার এরিয়াতে ফেলে দিয়ে চলে যায়। তখন সুক ভাবে সেই ময়লাগুলো খুঁজে দেখলে হয়তো তাদের ব্যাপারে কোনো ক্লু মিলতে পারে। এই সন্দেহে সুক এবং হাং সেখানে চলে আসে। এরপর সুক সেখানে এসে অনেক খোঁজাখুঁজি করে তারা প্লাজেল গেমের কিছু ছেঁড়া নাম্বার পায়। তারা সবগুলো ছেঁড়া টুকরো একত্রে জোড়া দেয়। এরপর তারা খেয়াল করে দেখে যে এই প্লাজেলে থাকা নাম্বারগুলো তারা ইচ্ছে করেই ভুল করে রেখেছে। হাং বুঝতে পারে এর মধ্যে গোপন কোনো কোড লুকানো রয়েছে। এরপর তারা সেটি অফিসে এনে রাতভর সেটি নিয়ে রিসার্চ করতে থাকে। তারা নাম্বারগুলো কয়েক হাজার কম্বিনেশনে ওলটপালট করে সাজিয়ে বিভিন্নভাবে খোঁজার চেষ্টা করে যে সেখানে কোনো গোপন নাম্বার পাওয়া যায় কিনা। অবশেষে ওই নাম্বারগুলো থেকে তারা একটা আইপি অ্যাড্রেস জেনারেট করে। আর আইপি অ্যাড্রেসটা ছিল ওই শহরের একটা শেয়ার মার্কেট কোম্পানির। তখন হাঙেরা বুঝতে পারে যে ওই ডাকাতদের পরবর্তী টার্গেট ওই শেয়ার মার্কেট কোম্পানিতে চুরি করা। এরপরই তারা আবারও কিমকে ফলো করতে থাকে। এরপর কিম কোনো একটা জায়গায় যাওয়ার জন্য একটা ট্যাক্সি ঠিক করে। এরপর কিম নেমে গেলে দেখা যায় ওই ট্যাক্সিওয়ালা আসলে ছদ্মবেশে ছিল, সেও হাঙের লোক। তো এরপর অন্য টিম মেম্বার মিলে তারা ওই বিল্ডিংয়ের গোপন একটা রুম টার্গেট করে। এরপর ওই রুমের সিলিংয়ের ভিতরে ক্যামেরা সেট করে রাখে। আর দেখা যায় সেখানে 6 জন ডাকাত মিলে ওই শেয়ার মার্কেট কোম্পানিতে চুরি করার জন্য বিভিন্ন প্ল্যান করছে। এটা গোয়েন্দা বিভাগের সবাই দেখতে পায়। তখন সেখানের একজন খেয়াল করে যে ওই ডাকাতদের সন্দেহভাজনের তালিকায় ছিল 7 জন, কিন্তু সেখানে মাত্র 6 জন উপস্থিত আছে। তার মানে যে উপস্থিত নেই সে ছিল তাদের লিডার। আর হাং নিজেও তখন বুঝতে পারে যে সেই ডাকাতদের লিডার প্রতিবারের মতো এবারও পাশের একটা বিল্ডিং থেকে বাকি ডাকাতদের ডিরেকশন দেবে।
তাই সঙ্গে সঙ্গে হাং সেখানে সন্দেহভাজন একটা বিল্ডিংয়ে গিয়ে অবস্থান নেয়। আর জেমস ততক্ষণে ওই বিল্ডিংয়ের ছাদে এসে সবকিছু পর্যবেক্ষণ করতে থাকে। এমন সময় সে নিচে থাকা একটি মেয়েকে দেখতে পায়, আর আশেপাশের পরিবেশ ভালোভাবে লক্ষ্য করে জেমস বুঝতে পারে যে পুলিশ তাদের এই প্ল্যান সম্পর্কে জেনে গেছে। এজন্য তখনই জেমস তার বাকি সদস্যদের ফোন করে এই প্ল্যান ক্যান্সেল করতে বলে আর দ্রুত সেখান থেকে তাদের পালিয়ে যেতে বলে। এরপর যখনই জেমস সিঁড়ি বেয়ে নামতে থাকে তখনই সে বুঝে যায় যে তাকে খুব কাছাকাছি থেকে কেউ একজন ফলো করছে। এটা বোঝার সঙ্গে সঙ্গে সে জানালা ভেঙে বাইরে লাফ দেয়। আর জেমসের পালিয়ে যাওয়ার খবরটা হাং তাদের বাকি টিম মেম্বারদের জানিয়ে দেয়। এরপর হাং সেখান থেকে লাফ দিয়ে জেমসের পিছু নেয়, কিন্তু জেমস আড়াল হয়ে যায়। ততক্ষণে হাংয়ের বাকি টিম মেম্বাররাও শহরের প্রতিটি রাস্তা প্রায় ঘিরে ফেলেছে। ওই এলাকার সকল ট্রাফিক ব্লক করে দেওয়া হয়। এরপর ডাকাতদের সাথে পুলিশের প্রচণ্ড গোলাগুলি হয়। সেখানে 2 জন ডাকাত মারাও যায়। এভাবে গোলাগুলি অবস্থায় সেখান থেকে 2 জন ডাকাত পালিয়ে যায় এবং 3 জনকে জীবিত অবস্থায় গ্রেপ্তার করা হয়। এমন অবস্থায় হাং এবং সুক জেমসকে হারিয়ে ফেলে, যার কারণে কন্ট্রোল অফিস থেকে ওই সন্দেহভাজন এলাকাটির সকল ফোনগুলো ট্র্যাক করা হয়। আর জেমস এতটাই চালাক ছিল যে সে এই পুরো ব্যাপারটি আগেই বুঝে যায়, যার কারণে সে তার ফোনটি পানিতে ফেলে দেয়। হাং এবং সুক আবারও খুঁজতে খুঁজতে একটু পরেই জেমসের সন্ধান পায়। এভাবে কিছুক্ষণ ফলো করার পর হাং সুককে জানায় জেমস হয়তো তাকে চিনে ফেলেছে, তাই আপাতত জেমসের দিকে সুককে নজর রাখতে বলে। এরপর হাংয়ের আরেকজন টিম মেম্বার ট্রাফিক পুলিশ সেজে জেমসকে আটকায় এবং জেমস ট্রাফিক আইন ভঙ্গ করেছে জানিয়ে তার আইডি কার্ড দেখাতে বলে। আর দূর থেকে তখনও সুক পুরো ব্যাপারটা নজর রাখছিল। আসলে তারা কেউই এখনো পর্যন্ত জেমসের চেহারা সামনে থেকে দেখে শনাক্ত করতে পারেনি। আর গোয়েন্দা বিভাগের নিয়ম অনুযায়ী জেমসকে শনাক্ত করার আগে তারা তাকে গ্রেফতারও করতে পারছে না। কিন্তু এরপর দেখা যায় জেমস চলে গেলে ওই কর্মীটি মাটিতে পড়ে যায়। সুক দৌড়ে এসে দেখে জেমস তাদের ওই কর্মীর গলায় চাকু দিয়ে আঘাত করেছে। এরপর তারা তাকে হসপিটালে নিয়ে গেলে চিকিৎসক জানায় সে মারা গেছে। আর চোখের সামনে এভাবে তাদের কর্মীকে মারা যেতে দেখে সুক কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে জেমস সেখান থেকে পালিয়ে এসে তার বসকে ফোন দিয়ে জানায় সে একজন ট্রাফিক পুলিশকে মেরেছে, তাই এখন সে গোয়েন্দা বিভাগের রেড অ্যালার্টে রয়েছে। তাই এখন জেমস আর এই কাজটি কমপ্লিট করতে চায় না। কিন্তু বস জেমসের কথা না শুনে যেভাবেই হোক কাজটা শেষ করার জন্য জেমসকে চাপ দিতে থাকে। তখন জেমস ভাবে যে সে আরও আগেই কাজগুলো ছেড়ে দিতে চেয়েছিল, কিন্তু তার বস তাকে এভাবে জোর করে কাজ করে নেওয়ার জন্য তার জীবন আজ এতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এটা ভাবতে ভাবতে সে তার বসের কাছে আসতে থাকে, কিন্তু তার বস তাকে মারার জন্য লোক সেট করে রাখে। জেমস সেই লোকগুলোকে প্রচণ্ড মারতে থাকে। জেমসকে তার বস নিজ হাতে এমন চালাক এবং শক্তিশালী বানিয়ে তুলেছে, কিন্তু আজ তাকে আর সামাল দেওয়া যাচ্ছে না। অবশেষে জেমস তাদের সবগুলোকে মেরে সে তার বসকেও ওখানেই মেরে ফেলে। অন্যদিকে হাংয়েরা সবাই অফিসে এসে অনেকটা ভেঙে পড়ে, কারণ একে তো তাদের একজন সহকারী মারা পড়ল, আবার উপরমহল থেকে তাদেরকে এই মিশন বাদ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এর উপর আবার তারা আজ পর্যন্ত প্রধান ডাকাত জেমসের চেহারাটাও শনাক্ত করতে পারেনি। এমনকি কোনো ক্যামেরাতেও জেমসকে ওভাবে সামনাসামনি থেকে দেখা যায়নি। সুকও একা একা বসে এসব টেনশন করছিল। সুক এখন পর্যন্ত জেমসকে শুধু পেছন থেকেই দেখেছে, তবে জেমসকে পেছন থেকে দেখে তার পোশাক এবং হাঁটাচলার স্টাইলগুলো সুক বারবার ভাবতে থাকে। এভাবে ভাবতে ভাবতে হঠাৎ তার ট্রেনের ভেতরে ধাক্কা লাগা ওই লোকটার কথা মনে পড়ে, মানে আমরা যেটা মুভির শুরুতে দেখেছিলাম। এরপর সুক সেই ট্রেনের লোকটার চেহারা মনে করার অনেক চেষ্টা করে। অবশেষে সেই লোকটার চেহারা সুকের কল্পনায় স্পষ্ট হয়ে ওঠে। সুকের আরও মনে পড়ে যে জেমস ওই দিন ট্রেন থেকে নেমে একটা রেস্টুরেন্টে গিয়েছিল। এজন্য সুক আবার ওই রেস্টুরেন্টের আশেপাশে গিয়ে জেমসকে খোঁজা শুরু করে। আর এবার সে ফাইনালি জেমসের ফেস দেখতে পায়। দেখা যায় জেমস ওই রেস্টুরেন্টে গিয়ে তার পরিচিত ওয়েটারের কাছ থেকে পাসপোর্ট নেয় এবং একটা পিস্তল লোড করে নেয়, কারণ জেমস অলরেডি অন্য দেশে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছে। এবার সুক রেস্টুরেন্টে এসে হাংয়ের কাছে মেসেজ পাঠিয়ে জানিয়ে দেয় যে সে জেমসকে খুঁজে পেয়েছে। তখন হাং সেখানে রওনা দেয়। ততক্ষণে জেমস সুকের মুভমেন্ট দেখে বুঝে যায় যে সে হয়তো তাকে ফলো করছে। তখন জেমস কাছে এসে জানতে চায় সে তাকে ফলো করছে কেন। তখন সুক জেমসকে বিভিন্নভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু চালাক জেমস ততক্ষণে বুঝে ফেলে যে সুক একজন গোয়েন্দা কর্মকর্তা। এটা বুঝতে পেরে জেমস দ্রুত ওখান থেকে চলে যায়। ওদিকে হাং ততক্ষণে প্রায় রেস্টুরেন্টের কাছে চলে এসেছে, আর সুক খেয়াল করে জেমস বেরিয়ে যাওয়ার সময় সে রেস্টুরেন্টের একটি চাকু সাথে নিয়ে গেছে। এরপরেই জেমসের সামনে হাংয়ের দেখা হয়, আর হঠাৎ জেমস খুব বাজেভাবে হাংকে সেই চাকু দিয়ে আক্রমণ করে। এরপর হাংকে আহত করে জেমস আবারও সেখান থেকে পালিয়ে যায়। এরপর সুক জেমসের পিছু নেয়, কিন্তু ওই সময় বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির মধ্যে সবার ছাতার আড়ালে সুক আবারও জেমসকে হারিয়ে ফেলে। সুক রাস্তায় বসে পাগলের মতো কান্না করতে থাকে। একটু পরেই বৃষ্টি থেমে যায়। সুক দেখে কিছুটা দূরে জেমস হেঁটে যাচ্ছে, মানে বৃষ্টির কারণে জেমস এতক্ষণ একটা দোকানের নিচে আশ্রয় নিয়েছিল। এরপর সুক আবারও জেমসের পিছু নেয় এবং বাকি টিম মেম্বারদের জানিয়ে দেয়। ওদিকে হাং প্রাথমিক চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে ওঠে, আর সুক জেমসের পিছু নিতে নিতে আন্ডারগ্রাউন্ডের একটা পরিত্যক্ত স্টেশনে চলে আসে।
এরপর টিম থেকে সুকের সাথে যোগাযোগ করা হলে দেখা যায় সুক তখন অফলাইনে। এরপর হাং ম্যাপ দেখে এটা খুঁজে বের করার চেষ্টা করে যে ওই এরিয়াতে কোন কোন জায়গায় মোবাইলে নেটওয়ার্ক থাকে না। তখন হাং ওই আন্ডারগ্রাউন্ডের স্টেশনটা শনাক্ত করে। এরপর হাং তার বাকি টিমদের ওই আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দেয়। যদিও তার টিমের লোকদের গুলি করার নির্দেশ ছিল না, কিন্তু এবার জেমসকে দেখামাত্র তার উপর গুলি চালানোর পারমিশনটা সবাইকে দেওয়া হয়, কারণ জেমসের হাতে দেশের অনেক ক্ষতি হয়েছে এবং অনেক মানুষ মারা গেছে। অপরদিকে স্টেশন দিয়ে একটি ট্রেন গেলে হঠাৎ জেমস সুকের আড়াল হয়ে যায়। সুক তাকে খুঁজতে লাগলে পেছন থেকে জেমস এসে আচমকা সুককে গান পয়েন্টে নেয়। এমন সময় হাঙের বাকি টিম মেম্বাররাও সেখানে পৌঁছে যায়, কিন্তু সুককে গান পয়েন্টে রাখার জন্য তারা জেমসকে গুলি করতে পারছে না। এমন সময় সুক কৌশলে একটা চাকু দিয়ে জেমসের পায়ে আঘাত করে একপাশে চলে আসে। আর এবার জেমস ধরা পড়ে যাবে অথবা গুলিতে মারা পড়বে। এমন সময় সেখানে আরেকটি ট্রেন আসতে থাকে, আর তখনই জেমস লাফ দিয়ে ট্রেনের ওপাশে চলে যায়। সুক যেহেতু আগেই জেমসের পায়ে আঘাত করেছিল, তাই সে খুব জোরে দৌড়াতে পারছিল না। বাকি টিম মেম্বার জেমসের পিছু নেয়। তখন জেমস স্টেশনের বাইরে বের হয়ে এসে দেখে যে হাং পিস্তল হাতে সামনে দাঁড়িয়ে আছে। এবার আর হাং দেরি করতে চায় না। হাং পরপর কয়েকটি শ্যুট করে জেমসকে ওখানে মেরে ফেলে। এরপর হাং সুকের দক্ষতা এবং সাহসের জন্য তার প্রমোশনের ব্যবস্থা করে। এরপর সুক নতুন ইউনিফর্ম পরে হাংসহ সবাই গিয়ে তারা ওই নিহত সহকর্মীর কবরে শ্রদ্ধা জানায়। পরবর্তী সিনে দেখা যায় জেমসের সাথে জড়িত অন্যান্য যেই বড় বড় ডাকাতগুলো ছিল তাদেরকে শনাক্ত করার জন্য তারা আবারও নতুন মিশন শুরু করে দিয়েছে। আর এবার এই মিশনের টিম লিডারের দায়িত্ব পায় সুক। আর এখানেই মুভিটি শেষ হয়। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে।